হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সংসারের কিছু টুকিটাকি টিপস নিয়ে আবারও আজকে হাজির হয়ে গেছি। আশা করছি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের অনেক কাজে লাগবে। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। তো দেখো বন্ধুরা, চলে এলাম হচ্ছে আজকের প্রথম টিপসে। বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে, বাচ্চারা অনেক সময় কী হয়, বমি করে ফেলে। আর সেই বমির দুর্গন্ধ কিন্তু খুব সহজে যেতেই চায় না। যতই আমরা জামা কাপড়গুলো সাবান সার্ফ দিয়ে ধুয়ে ফেলি না কেন, সেই বমির দুর্গন্ধ কিন্তু থেকেই যায়। তো তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে, তোমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারো, তোমাদের অনেক ভালো লাগবে। তো জামা কাপড়গুলো খুব ভালো করে সার্ফে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে কিছুটা জল নিয়েছি। তো এই জলের মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে সামান্য অল্প একটু হচ্ছে বেকিং সোডা। তো এখানে বেকিং সোডা দিয়ে দেওয়ার পরে তোমাদের যতটা জামা কাপড় আছে, তো সেই মতন অনুযায়ী তোমরা হচ্ছে দেবে বেকিং সোডা। তো বেকিং সোডাটা দিয়ে দেওয়ার পরে জলের মধ্যে গুলে নেবে। গুলে নেওয়ার পরে কিছু সময় জলের মধ্যে এইভাবে করে ডুবিয়ে জামা কাপড়গুলো রেখে দেবে। তারপরে নর্মালি যেরকম আমরা জল থেকে তুলে নিচলে এগুলোকে রোদে আমরা শুকনো করে নেব। দেখবে এর মধ্যে থেকে বমি বাজে যে একটা দুর্গন্ধ, সেই দুর্গন্ধটা কিন্তু খুব সহজে চলে যাবে। বন্ধুরা, চলে এলাম হচ্ছে আজকের পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো সোয়েটার নিয়ে। যেহেতু এখন শীতকাল, তো এই যে মোটা মোটা সোয়েটারগুলো, এই সোয়েটার বা জ্যাকেট, এগুলো আমরা সহজেই কিন্তু ধোয়া কাচা করতে পারি না। এক দুবার পরার পরে এর মধ্যে থেকে কিন্তু বাজে দুর্গন্ধ একটা ছাড়তে থাকে। তারপরেও দেখা যায় এই সোয়েটারগুলো যদি আমরা ধুতে যাই, অনেকটা মোটা থাকার কারণে সহজে শুকোতেও চায় না। সেই জন্য আমরা দু একদিন পরার পরে এই সোয়েটারগুলোকে আমরা ধুতেও পারি না। কিন্তু এর মধ্যে থেকে বাজে একটা স্মেল এমন বের হতে থাকে, এই সোয়েটারগুলো আমাদের পরতেও কিন্তু ইচ্ছে করে না, সেটা সোয়েটার বা জ্যাকেট যেটাই হোক না কেন। তো তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিবে এরকম একটা ছাঁকনি। যেরকম ধরনের হলেও একটা ছাঁকনি নেবে। যেই প্লাস্টিকের ছাঁকনিগুলো কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো। তো ছাঁকনির মধ্যে কিছুটা নিয়ে নিলাম হচ্ছে বেকিং সোডা। তো রান্নাতে যে আমরা বেকিং সোডাটা ব্যবহার করে থাকি, খাবার সোডা যেটা বলে থাকি, তো সেটাই আমি এখানে নিয়েছি। আর বেকিং সোডাটাকে এরকমভাবে পুরো সোয়েটারের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা, তোমরা চাইলে হাত দিয়ে বেকিং সোডাটাকে কিন্তু ছড়িয়ে দিতে পারো। হাত দিয়ে যদি আমি বেকিং সোডাটাকে ছড়িয়ে দিই, তাহলে যেটা দেখা যাবে কোথাও একটু বেশি পড়বে বা কোথাও একটু কম পড়বে। তো সেই জন্য ছাঁকনির সাহায্যে সমস্ত সোয়েটারে আমি বেকিং সোডাটাকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে একটা হাত দিয়ে আমি বেকিং সোডাগুলোকে খুব ভালোভাবে এইভাবে করে ঘষে নিচ্ছি। তো বেকিং সোডাগুলো খুব ভালোভাবে ভেতরে চলে যাচ্ছে, আর বাইরে থেকে কোনোভাবে বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে বেকিং সোডাগুলো দেওয়ার কারণে যে সাদা সাদা হয়েছিল, সেগুলোও কিন্তু আর বোঝা যাচ্ছে না। তো সমস্ত সোয়েটারের মধ্যে হাত দিয়ে এইভাবে ঘষে নেওয়ার পরে এই সোয়েটারটাকে কোথাও বাতাসের মধ্যে কিংবা যদি তোমরা খোলা জায়গায় কিছু সময় রেখে দাও, দেখবে এর মধ্যে থেকে যে একটা বাজে ব্যাড স্মেল, সেটা কিন্তু দূর হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আরেকটা টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো। সোয়েটারের মধ্যে থেকে যদি বাজে স্মেল বের হয়, তাহলে তোমরা সোয়েটারটাকে খুলে রোদে যদি ঘন্টাখানেক রেখে দিতে পারো, তার ফলেও কিন্তু এর মধ্যে যে একটা ব্যাড স্মেল, সেটাও কিন্তু চলে যাবে। কিন্তু সবসময় রোদটা হয়তো আমাদের দেওয়াটা সম্ভব হয় না। তোমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারো। দেখবে সোয়েটারের মধ্যে থেকে যে একটা বাজে ব্যাড স্মেল, সেটা কিন্তু খুব সহজে উধাও হয়ে যাবে, একদম ফ্রেশ হয়ে যাবে। তারপরে আমরা কিন্তু আবার ব্যবহার করতে পারবো। দেখো বন্ধুরা, চলে এলাম হচ্ছে আজকের পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো কাপ নিয়ে। কাপে তো আমরা চা খেয়ে থাকি, চা খাওয়ার পরে কিছুটা চা কাপের মধ্যে থেকেই যায়। অনেক সময় কি হয়, আমাদের কাপগুলো সঙ্গে সঙ্গে চা খাওয়ার পরে ধুতেও ইচ্ছে করে না, বা দেখা যায় হয়তো বাড়ি থেকে আমাদেরকে বেরোতে হবে, সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে যাই। আর চা খাওয়ার যেই কাপগুলো, এই কাপগুলো আর ধোয়ার সময় থাকে না। এইভাবে করে যদি আমরা ছেড়ে রেখে দিই, তো দেখা যায় কিছু সময় পরে দেখা যায় চায়ের যে কাপগুলো, কাপের মধ্যে কিছুটা দাগ হয়ে যায়। তো সেই দাগটা আবার সহজে কিন্তু উঠতে চায় না। তো তার জন্য তোমরা কী করবে, যখন চায়ের কাপগুলো সঙ্গে সঙ্গে তোমাদের ধুতে অসুবিধা হবে, অবশ্যই করে এইভাবে করে জল তোমরা কিছুটা দিয়ে দেবে। জল দেওয়ার কারণে আর কিন্তু কাপের মধ্যে কোনোভাবে দাগও বসবে না। যে কোনো এঁটো বাসন যদি সঙ্গে সঙ্গে না তোমরা ধুয়ে পরিষ্কার করতে চাও, এইভাবে জল দিয়ে যদি রেখে চাও, তাহলে পরবর্তীকালে যখনই আমি ধুই না কেন, ধোয়াটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। আর এঁটো কাটাগুলো কোনোভাবেই বাসনের গায়ে শক্ত হয়ে বসেও যাবে না, বা চায়ের এই যে চায়ের দাগগুলো কোনোভাবে কাপের মধ্যেও কিন্তু আর বসবে না। খুব সহজে পরে আবার পরিষ্কার করে নিতে পারবো। তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে। তো দেখো বন্ধুরা, বই হোক কিংবা হচ্ছে খবরের কাগজ, যেটাই আমরা পড়ি না কেন, অনেক সময় দেখা যায় রুমের মধ্যে, গরমের সময় তো রুমের মধ্যে ফ্যান চলে। এখন যেহেতু গরমের সিজন নয়, তো শীতের তো ফ্যান না চললেও অনেক সময় দেখা যায় আমরা হয়তো বাইরে বসে পড়ি, বারান্দায় বা জানালার ধারে বসে পড়লে এই যে বইয়ের পাতাগুলো হাওয়াতে কিন্তু এপাশ ওপাশ হতে থাকে। তখন একটু পড়তে আমাদের অসুবিধা
হয়েই যায়, পাতাগুলো এদিক ওদিক যখন হতেই থাকে, তো তার ফলে আমরা কি করি, বাজার থেকে আমরা পেপার ওয়েট কিনে নিয়ে এসে আমরা ব্যবহার করে থাকি। পেপার ওয়েট কিনতে গেলেও কিন্তু কিছুটা টাকার প্রয়োজন হয়ে পড়ে। তো এইভাবে করে একটা তালা যদি আমরা ব্যবহার করে থাকি, তালাটার ওয়েট কিন্তু বেশ ভালো, আর এটা কিন্তু পেপার ওয়েটের মতনই কাজে দেবে। তো যে কোনো জিনিস যদি ফ্রিতে হয়ে যায় তাহলে বাজার থেকে আমরা কেন কিনতে যাব, তাই না? পেপার ওয়েট কিনতে গেলে কিন্তু আমাদের টাকা খরচ করতে হয়, কিন্তু খরচ না করে এইভাবে বাড়িতে থাকা যে কোনো তালা আমরা এখানে ইউজ করতে পারি। চলে এলাম বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে। রান্না বান্না করার সময় আমরা তো হলুদ ব্যবহার করে থাকি, আর হলুদ ব্যবহার করার পরে দেখা যায় হাতটা একটু হলদেটে টাইপের হয়ে যায়। বিশেষ করে মাছে যখন আমরা লবণ হলুদ মাখাই, তারপরে দেখবে হাতটা একটু হলদেটে টাইপের হয়ে যায়। হলুদের সেই দাগগুলো সহজে যেতে চায় না। তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রান্না করার সময় এই যে আলু আমরা ব্যবহার করে থাকি, সবজি রান্না করার সময় আলুর খোসাগুলো আমরা কিন্তু ছাড়িয়ে খোসাগুলো ফেলে দিই। ফেলে না দিয়ে এই যে খোসাগুলো, এই খোসাগুলো যদি হাতের মধ্যে এইভাবে করে একটু ঘষে নিই, তাহলে এর যে রসটা, এই রস দিয়ে যদি হাতটা পরিষ্কার করবে, দেখবে খুব সুন্দরভাবে হাতটা একদম পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারো যে হ্যান্ড ওয়াশ বা কোনো কিছু যদি সাবান আমরা ইউজ করে থাকি, খুব সহজে এই হলদেটে দাগ কিন্তু চলে যাবে। কিন্তু ফ্রিতে যদি কোনো কাজ হয়ে যায়, তাহলে বেকার টাকা খরচ করে আমাদের হ্যান্ড ওয়াশ কিংবা হচ্ছে সাবান ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা খুব সহজে এইভাবে ফেলে দেওয়া আলুর খোসা দিয়ে হাতটাকে সহজেই পরিষ্কার করে নিতে পারবো। তো আলুর খোসাগুলো দিয়ে আমি হাতটাকে ঘষে পরিষ্কার করে নিলাম। এরপরে আমি তোমাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তোমরা অবশ্যই একবার এই টিপসটা অ্যাপ্লাই করে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে তোমাদের ভালো লেগেছে কিনা। তো দেখো আমি হাতটা ধুয়ে এলাম, আর একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে, হলদেটের দাগ কিন্তু কোনোভাবেই নেই। চলে এলাম বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে। আর আমি এখানে একটা লেবু নিয়েছি, পাতি লেবু। তো এখান থেকে আমি কিছুটা লেবু নিয়ে লেবুর যে রসটা, সেই রসটাকে আমি এখন বের করে নিলাম। তো এখানে আমি অর্ধেকটা লেবুই কেটে নিয়েছি। তো তার রসটাকে খুব ভালোভাবে বের করে নেওয়ার পরে তো এর সঙ্গে মিশিয়ে দেব হচ্ছে গ্লিসারিন। তো গ্লিসারিন যে কোনো তোমরা মেডিসিন শপে কিংবা হচ্ছে স্টেশনারি শপেও কিন্তু এই গ্লিসারিন পেয়ে যাবে খুব সহজেই। এর সঙ্গে মিশিয়ে দিলাম হচ্ছে রান্নার হলুদ। তো হলুদ 1 চিমটে। তো 3টে উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে মিশিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়ো। তো দেখো বন্ধুরা, চালের গুঁড়োটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ একটু শক্ত শক্ত মতন হয়ে গেছে। তো এইটাকে এখন পাতলা করার জন্য আমি নিয়ে নেব, ব্যবহার করব হচ্ছে দুধ। তো হ্যাঁ, এখানে আমি দুধ অল্প অল্প করেই ব্যবহার করব। তো একসঙ্গে কিন্তু অনেকটা পরিমাণে দুধ ব্যবহার করবে না, তো জিনিসটা তখন দেখা যাবে অনেকটাই পাতলা হয়ে যাবে। তো সেই জন্য অল্প অল্প করে দুধ নেবে, যতটা প্রয়োজন। এখানে দুধ দিয়ে জিনিসটাকে এখন মেখে নিতে হবে। তো একটা প্যাক আমি এখানে বানাচ্ছি। তো দেখো এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মিশিয়ে দেবো হচ্ছে বেকিং সোডা। তো বেকিং সোডাটা সবসময় তোমরা ব্যবহার করবে না, যখন এই প্যাকটা যদি মুখে অ্যাপ্লাই করো, তো বেকিং সোডাটাকে অ্যাভয়েড করবে। দেখো বন্ধুরা, প্যাকটা কিন্তু খুব সুন্দরভাবে আমার একদম রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আরেকটা উপকরণ মিশিয়ে দেব, সেটা হচ্ছে শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো আমি এখানে ক্লিনিক প্লাস যে শ্যাম্পু, তো সেটাই এখানে নিয়ে নিচ্ছি। অল্প করে একটু শ্যাম্পু দিয়ে দিলাম, দিয়ে একটা প্যাক রেডি করেছি। তো এটা কিন্তু আমি মুখে কোনোভাবে অ্যাপ্লাই করব না, তো মুখে ছাড়া কোথায় ব্যবহার করতে পারি। তো দেখো বন্ধুরা, আমাদের যে হাতের কনুই থাকে কিংবা হাঁটু, তো সেই সমস্ত জায়গাগুলো একটু কালচে হয়ে থাকে, আর এই দাগগুলো সহজে যেতেও চায় না। শরীরের অন্যান্য জায়গার তুলনায় এই সমস্ত জায়গাগুলো একটু কালচে ভাব থাকে। তো তার জন্য তোমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। এইভাবে একটা প্যাক খুব সহজেই বাড়িতে বানিয়ে তোমরা সেই সমস্ত জায়গাগুলো অ্যাপ্লাই করবে। 1 সপ্তাহ অ্যাপ্লাই করলে অবশ্যই রেজাল্টটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, আর সহজেই কালচে দাগগুলো কিন্তু দূর হয়ে যাবে। বন্ধুরা, কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে।